বাংলার বিল অঞ্চলগুলো দিনের বেলা যতটা সুন্দর, রাত নামলে সেখানে যেন এক অন্য জগৎ জেগে ওঠে। আমি গিয়েছিলাম নদিয়া জেলার এক গহীন প্রান্তে, কালতহ বিলের ধারে এক পুরনো ডাক বাংলোতে থাকতে। বিলের জলটা একদম স্থির, ঠিক যেন জমাট বাঁধা কালচে রক্ত। চারিদিকে শুধু মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে কয়েকশো বছরের পুরনো বাঁশঝাড়। রাত তখন 11:30। ঝিঁঝি পোকার ডাক হঠাৎ করে থেমে গেল। চারপাশটা এত নিস্তব্ধ যে আমার নিজের হৃৎপিণ্ডের ধকধকানি কানে বাজছিল। হঠাৎ নাকে এলো এক তীব্র গন্ধ, পচা চুনো মাছ আর নোনা কাদার এক উৎকট সংমিশ্রণ। আমি যখন বাংলোর বারান্দায় দাঁড়ালাম, হঠাৎ বিলের কাদা থেকে একটা শব্দ এলো। মনে হলো কেউ কাদার ওপর দিয়ে নগ্ন পায়ে হেঁটে আসছে। আমি টর্চের আলোটা ফেললাম। যা দেখলাম তাতে আমার কলজেটা শুকিয়ে গেল। দেখলাম বিলের ধারে একটা ছায়া বসে আছে। তার শরীরটা লিকলিকে লম্বা, আর তার গায়ের চামড়া মাছের আঁশের মতো ধূসর। সে হাতের তালুতে করে কিছু একটা মুখে দিচ্ছে, আর একটা চপচপ কটকট করে বীভৎস শব্দ করছে। আমি বাংলোর ভেতরে ঢুকে দরজাটা বন্ধ করতে যাচ্ছিলাম, ঠিক তখনই আমার মাথার ওপরের বিশাল বাঁশঝাড়টা হঠাৎ করেই মড়মড় করে নুয়ে পড়ল। কোনো বাতাস নেই, কিন্তু বাঁশগুলো এমনভাবে রাস্তার উপরে ঝুঁকে এলো যেন কেউ ওপর থেকে ওগুলোকে সজোরে চাপ দিচ্ছে। হঠাৎ সেই বাঁশের কঞ্চির ফাঁক থেকে একটা কণ্ঠস্বর ভেসে এলো, ওরে বাছা, আমার জন্য কি একটাও মাছ আনলি না? তোর শরীরে তো অনেক তাজা রক্ত রে। ওটাই কি তবে আজ আমার রাতের আহার হবে? হঠাৎ একটা শব্দ আমার কানের একদম কাছে ভেসে এলো। সেই পচা গলা দিয়ে হাসার আওয়াজটা আমার মস্তিষ্কের ভেতরে গিয়ে বিঁধল। আমি টর্চের আলোটা বাঁশঝাড়ের দিকে ফেললাম। দেখলাম একটা জীবন্ত কঙ্কালের মতো অবয়ব বাঁশের আগায় ঝুলে আছে। তার চোখের জায়গায় কোনো মণি নেই, সেখানে শুধু দুটো হলুদ রঙের ফুটকি। তার মুখটা অস্বাভাবিক বড়, আর সেখান থেকে চুইয়ে পড়ছে টপ টপ করে কালচে লালা। নাকে এলো সেই কাঁচা মাছের আঁশটে গন্ধ, যা ঘরটাকে মুহূর্তের মধ্যে বিষিয়ে দিল। আমি দৌড়ে পালানোর চেষ্টা করলাম, কিন্তু অনুভব করলাম আমার পা দুটো যেন সেই বিলের কাদা জাপটে ধরেছে। মেছো ভূতটা এক লাফে বাঁশঝাড় থেকে নিচে নেমে এলো। তার হাঁটার কোনো শব্দ নেই, কিন্তু সে যখন নিঃশ্বাস ফেলছে এক অদ্ভুত শোঁ শোঁ শব্দ হচ্ছে, ঠিক যেন কোনো জলজ প্রাণী ডাঙায় উঠে নিঃশ্বাস নিতে কষ্ট পাচ্ছে। সে তার লিকলিকে লম্বা হাতটা বাড়িয়ে আমার কাঁধটা খপ করে ধরল। তার হাতের ছোঁয়াটা ছিল পিচ্ছিল আর বরফের মতো ঠান্ডা। আমি অনুভব করলাম তার নখগুলো আমার চামড়া চিরে মাংসের ভেতরে ঢুকে যাচ্ছে চরচর করে। সে তার মুখটা আমার কানের কাছে এনে চিবিয়ে চিবিয়ে বলল, তোর হাড়গুলো বড় কড়মড়ে, ওগুলো চিবোতে আমার খুব ভালো লাগবে। সে যখন আমার হাড়ের উপরে দাঁত বসালো, মটমট করে এক বীভৎস শব্দ হলো। আমি যন্ত্রণায় চিৎকার করতে চাইলাম, কিন্তু আমার গলা দিয়ে কোনো স্বর ফুটল না। মনে হলো আমার অস্তিত্বটাই ধীরে ধীরে এক পচা কাদার সাগরে তলিয়ে যাচ্ছে।
আমি কতক্ষণ ওভাবে যন্ত্রণায় ছটফট করেছিলাম জানি না। হঠাৎ দূর থেকে কোনো এক মন্দিরের শঙ্খধ্বনি ভেসে এলো। সাথে সাথে সেই বাঁশঝাড়ের ডালগুলো সোজা হয়ে গেল এবং সেই মেছো ভূতটি এক বীভৎস চিৎকার দিয়ে ঝপাং করে বিলের কালো জলে ঝাঁপ দিল। ভোরের আলো যখন বিলের জলের উপরে আছড়ে পড়ল, আমি দেখলাম আমি একলা পড়ে আছি সেই বাঁশবাগানের ভেতরে। আমার সারা শরীর কালো কাদা আর মাছের আঁশে মাখামাখি, কিন্তু আমার কাঁধে 4টে গভীর কালচে আঁচড় বসে গেছে, যা আজও অমাবস্যার রাতে টাটকা হয়ে ওঠে। গ্রামের প্রাচীন জেলেরা জানালো, 100 বছর আগে এক অভাবী জেলে এই বিলে মাছ চুরি করতে গিয়ে ধরা পড়ে, আর গ্রামবাসী তাকে পিটিয়ে মেরে এই বিলেই ফেলে দেয়। সেই থেকে নাকি আজও সে মেছো ভূত হয়ে এই বাঁশঝাড়ে ওত পেতে থাকে। সে মাছের নেশায় মানুষকে ডেকে নিয়ে তাদের শরীরের রক্ত আর হাড় চিবিয়ে খায়। আজও রাতে আমি যখন কোনো মাছের আঁশটে গন্ধ পাই, আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসে। আমার কাঁধের সেই হাড়ের ব্যথাটা আজও অমাবস্যার রাতে জেগে ওঠে। আপনারা যারা আজ রাতে কোনো নির্জন বাঁশঝাড় বা বিলের ধার দিয়ে যাচ্ছেন, সাবধান। কুয়াশার আড়াল থেকে কি কেউ আপনার কাছে মাছ চাইছে? ভালো করে দেখুন তো, বাঁশের ডালটা কি আপনার দিকেই নুইয়ে আসছে? বাংলার গ্রামগুলোতে পুকুর পাড়ের দৃশ্যগুলো বড়ই অদ্ভুত। দিনের আলোয় যা সাধারণ, রাত বাড়লে সেখানেই নেমে আসে এক অন্ধকার জগৎ। আমি গিয়েছিলাম বীরভূমের এক নিঝুম গ্রাম অন্ধার পুকুরে। গ্রামের একদম শেষে একটা মরা পুকুর আছে, যার চারপাশটা ঘন শেওড়া গাছে ঢাকা। গ্রামবাসীরা দিনের বেলাতেও ওদিক দিয়ে হাঁটে না। তাদের বিশ্বাস, ওই পুকুর ঘাটে আজও এক অতৃপ্ত আত্মা তার শিকারের অপেক্ষায় বসে থাকে। রাত তখন 11টা। ঝিঝি পোকার ডাক হঠাৎ করেই থেমে গেল। চারপাশটা এত নিস্তব্ধ যে আমার নিজের নিঃশ্বাসের শব্দ দেওয়ালে প্রতিধ্বনিত হচ্ছিল। হঠাৎ নাকে এলো এক তীব্র গন্ধ, পচা পলিমাটি আর শুকনো গোবরের এক অদ্ভুত উৎকট গন্ধ। আমি যখন পুকুর ঘাটের ভাঙা সিঁড়িতে দাঁড়ালাম, হঠাৎ জলের তলা থেকে একটা শব্দ এলো। মনে হলো জলের তলায় কেউ নিঃশ্বাস ছাড়ছে। আমি টর্চের আলোটা জলের উপরে ফেললাম। যা দেখলাম তাতে আমার শিরদাঁড়া দিয়ে ঠান্ডা স্রোত বয়ে গেল। দেখলাম জলের ওপর কয়েকটা সাদা বেলপাতা ভাসছে, কিন্তু সেই পাতাগুলো নিজে থেকেই গোল গোল হয়ে ঘুরছে। আমি মন্দির চত্বরের দিকে পা বাড়ালাম। ঠিক তখনই আমার মাথার ওপরের বিশাল শেওড়া গাছটা হঠাৎ করেই মরমর করে কেঁপে উঠল। কোনো বাতাস নেই, কিন্তু গাছের ডালগুলো এমনভাবে নড়ছে যেন কেউ ওগুলোকে ওপর থেকে সজোরে মরমর করে নাড়াচ্ছে। হঠাৎ সেই ডালগুলোর ফাঁক থেকে একজোড়া লিকলিকে লম্বা হাত বেরিয়ে এলো। হাত দুটো বরফের মতো ফ্যাকাশে সাদা, আর তার নখগুলো অস্বাভাবিক বড়। হঠাৎ একটা শব্দ আমার কানে এলো। মনে হলো কোনো নারী তার পচা গলা দিয়ে হাসার চেষ্টা করছে খিলখিল করে। আমি টর্চের আলোটা উপরের দিকে ফেললাম। দেখলাম গাছের ডালে উল্টো হয়ে ঝুলে আছে এক নারী মূর্তি। পরনে একটা জরাজীর্ণ সাদা শাড়ি, কিন্তু সেই শাড়িটা জায়গায় জায়গায় রক্তে লেপ্টে আছে। তার পায়ের পাতাগুলো উল্টো দিকে ঘোরানো।
সে যখন কথা বলল, তার গলার আওয়াজটা মনে হলো কোনো ভাঙা কাঁসা দিয়ে মেঝে ঘষা হচ্ছে। ওরে বাছা, আমার শাড়িটা ধুয়ে দিবি? অনেকদিন রক্ত মাখিয়ে রেখেছি তো, বড় আষ্টে গন্ধ ছাড়ছে। সে হাসতে শুরু করল। তার সেই হাসির সাথে তাল মিলিয়ে শেওড়া গাছের ডালগুলো আমার দিকে নুইয়ে এলো। আমি দৌড়ে পালানোর চেষ্টা করলাম, কিন্তু অনুভব করলাম পুকুর পাড়ে সেই পচা কাদা আমার পা দুটোকে জ্যান্ত কোনো প্রাণীর মতো চাপটে ধরেছে। সেই পেতনিটি গাছ থেকে নিচে নেমে এলো। তার হাঁটার কোনো শব্দ নেই, কিন্তু তার শাড়ির আঁচলটা যখন মাটির ওপর দিয়ে ঘষে আসছে, তখন সরসর করে এক বীভৎস শব্দ হচ্ছে। সে তার লিকলিকে লম্বা হাত বাড়িয়ে আমার গলার নলিটা খপ করে ধরল। তার হাতের ছোঁয়াটা ছিল পিচ্ছিল আর বরফের মতো ঠান্ডা। আমি অনুভব করলাম তার নখগুলো আমার চামড়া চিরে মাংসের ভেতরে চরচর করে ঢুকে যাচ্ছে। সে তার মুখটা আমার কানের কাছে এনে চিবিয়ে চিবিয়ে বলল, তোর ঘাড়ের হাড়টা বড় নরম, ওটা মরমর করে ভাঙতে আমার খুব ভালো লাগবে রে। সে যখন আমার ঘাড়ের ওপর তার দাঁত বসালো, মটমট করে এক বীভৎস শব্দ হলো। আমি যন্ত্রণায় চিৎকার করতে চাইলাম, কিন্তু আমার গলা দিয়ে কোনো স্বর ফুটল না। মনে হলো আমার অস্তিত্বটাই ধীরে ধীরে এক পচা কাদার সাগরে তলিয়ে যাচ্ছে। আমি কতক্ষণ ওভাবে যন্ত্রণায় ছটফট করেছিলাম জানি না। হঠাৎ দূর থেকে কোনো এক মসজিদের আজান কিংবা মন্দিরের শঙ্খধ্বনি ভেসে এলো। সাথে সাথে সেই শেওড়া গাছের ডালগুলো সোজা হয়ে গেল এবং সেই পেতনিটি এক বীভৎস চিৎকার করে পুকুরের কালো জলে ঝপাং করে ঝাঁপ দিল। ভোরের আলো যখন পুকুর ঘাটের উপরে আছড়ে পড়ল, আমি দেখলাম আমি একলা পড়ে আছি সেই শেওড়া বনের ভেতরে। আমার সারা শরীর কালো কাদা আর রক্তে মাখামাখি, কিন্তু আমার কবজিতে 4টে কালচে আঙুলের ছাপ বসে গেছে, যা কোনো সাবানেই উঠছে না। গ্রামের প্রাচীন লোকজন জানালো, 100 বছর আগে এক অভাবী মেয়েকে ডাইনি অপবাদ দিয়ে এই পুকুর পাড়েই পিটিয়ে মেরে ফেলা হয়েছিল। সেই থেকে নাকি আজও সে পেতনি হয়ে এই শেওড়া গাছে ওত পেতে থাকে। সে প্রতি অমাবস্যায় একজন মানুষের রক্ত আর হাড়ের নেশায় ফিরে আসে। আজও রাতে আমি যখন কোনো শ্বেত পাথরের মতো সাদা ছায়া দেখি, আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসে। আমার ঘাড়ের সেই হাড়ের ব্যথাটা আজও অমাবস্যা রাতে জেগে ওঠে। আপনারা যারা আজ রাতে কোনো নির্জন পুকুর পাড় বা শেওড়াতলা দিয়ে যাচ্ছেন, সাবধান, ওপরের ডাল থেকে কি কোনো সাদা আঁচড় ঝুলে আছে? ভালো করে দেখুন তো, ডালটা কি আপনার দিকেই নুইয়ে আসছে? বাংলার জমিদার বাড়িগুলোর আনাচে কানাচে যে কত দীর্ঘশ্বাস লুকিয়ে থাকে তা বাইরের মানুষ বুঝবে না। আমি গিয়েছিলাম মেদিনীপুরের এক গহীন গ্রামে এক পুরনো খাসমহলের ছবি তুলতে। বাড়িটার ঠিক পেছনেই একটা মরা পুকুর, যার চারপাশটা ঘন শেওড়া গাছে ঢাকা। গ্রামবাসীরা দিনের বেলাতেও ওদিক দিয়ে হাঁটে না। তাদের বিশ্বাস, ওই পুকুর ঘাটে আজও এক অতৃপ্ত আত্মা তার বাসর রাতের অপেক্ষা করে। রাত তখন 11টা।
ঝিঁঝি পোকার ডাক হঠাৎ করেই থেমে গেল। চারপাশটা এত নিস্তব্ধ যে আমার নিজের হৃৎপিণ্ডের ধকধকানি কানে বাজছিল। হঠাৎ নাকে এলো এক তীব্র গন্ধ, পচা মাছের আঁশ আর বাসি রজনীগন্ধার এক অদ্ভুত সংমিশ্রণ। আমি যখন পুকুর ঘাটের ভাঙা সিঁড়িতে দাঁড়ালাম, হঠাৎ জলের তলা থেকে একটা শব্দ এলো। মনে হলো জলের তলায় কেউ নিঃশ্বাস ছাড়ছে। আমি টর্চের আলোটা জলের ওপরে ফেললাম। যা দেখলাম তাতে আমার পায়ের তলার মাটি সরে গেল। দেখলাম জলের ওপর কয়েকটা সাদা শাঁখা ভেসে আছে। কিন্তু আশ্চর্যের বিষয় কি জানেন? সেই শাঁখাগুলো কোনো মানুষের হাতে নেই। ওগুলো একা একাই জলের ওপরে ভাসছে আর একে অপরের সাথে ঘষা খাচ্ছে। আমি মন্দির চত্বরের দিকে পিছিয়ে আসছিলাম। ঠিক তখনই আমার মাথার ওপরের বিশাল শেওড়া গাছটা হঠাৎ করে মড়মড় করে কেঁপে উঠল। কোনো বাতাস নেই, কিন্তু গাছের ডালগুলো এমনভাবে নড়ছে কেউ যেন ওগুলোকে সজোরে নাড়াচ্ছে। হঠাৎ সেই ডালগুলোর ফাঁক থেকে একজোড়া লিকলিকে লম্বা হাত বেরিয়ে এলো। হাত দুটো বরফের মতো সাদা, আর তাতে পড়া আছে সেই চেনা শাঁখা। হঠাৎ একটা শব্দ এলো আমার কানে। মনে হলো কেউ একজন তার পচা গলা দিয়ে হাসার চেষ্টা করছে। আমি টর্চের আলোটা ওপরের দিকে ফেললাম। দেখলাম গাছের ডালে উল্টো হয়ে ঝুলে আছে এক নারী মূর্তি, পরনে লাল বেনারসি। কিন্তু সেই শাড়িটা জায়গায় জায়গায় ছিঁড়ে পচা মাংসের সাথে লেপ্টে আছে। তার মাথার চুলগুলো মাটির ওপর সাপের মতো কিলবিল করছে। সে যখন কথা বলল, তার গলার আওয়াজটা মনে হলো কোনো ভাঙা কাঁচ দিয়ে পাথর ঘষা হচ্ছে। ওরে বাছা, আমার বাসর রাতে কেউ আসেনি, তুই কি আজ আমার পাশে বসবি? দেখ, আমি তোর জন্য মাছ রেঁধেছি। সে তার হাতখানা বাড়িয়ে দিল। তার হাতে ধরা ছিল একটা কাঁচা মাছ, যার চোখ দুটো তখনও নড়ছিল। আমি দৌড়ে পালানোর চেষ্টা করলাম, কিন্তু অনুভব করলাম পুকুর পাড়ে সেই পচা কাদা আমার পা দুটোকে জ্যান্ত কোনো প্রাণীর মতো জাপটে ধরেছে। শেওড়া গাছটা হঠাৎ করে তার ডালগুলো বাড়িয়ে দিয়ে আমায় ঘিরে ফেলল। সেই শাকচুন্নিটি গাছ থেকে নিচে নেমে এলো। তার হাঁটার কোনো শব্দ নেই, শুধু তার হাতের শাঁখাগুলো একে অপরের সাথে ঘষা খেয়ে এক অসহ্য রিনে রিনে আওয়াজ করছে। সে তার নখগুলো দিয়ে আমার হাতের তালুটা চিড়ে দিল। আমি অনুভব করলাম আমার শরীর থেকে রক্ত চুইয়ে পড়তে লাগলো সেই পচা পুকুরের জলে। রক্ত পড়া সেই টপ টপ শব্দটার সাথে মিশে গেল সেই শাকচুন্নিটির সেই অমানুষিক গান। সে গান গাইতে শুরু করলো, কিন্তু সে গানে কোনো কথা নেই। আছে শুধু এক নরক থেকে উঠে আসা আর্তনাদ আর হাড় ভাঙার মটমট শব্দ। সে তার লম্বা জিভটা দিয়ে আমার ঘাড়ে রক্ত চাটতে শুরু করলো। তার জিভটা ছিল খসখসে, ঠিক যেন মরা মাছের আঁশ। আমি অনুভব করলাম আমার শরীরটা ধীরে ধীরে অবশ হয়ে আসছে, যেন আমার প্রাণের সবটুকু রস সে শুষে নিচ্ছে। আমি কতক্ষণ ওভাবে যন্ত্রণায় ছটফট করেছিলাম জানি না। হঠাৎ দূর থেকে কোনো এক মন্দিরের কাঁসর ঘণ্টার শব্দ ভেসে এলো ঢং ঢং করে। সাথে সাথে সেই শেওড়া গাছের ডালগুলো আলগা হয়ে গেল এবং সেই শাকচুন্নিটি এক বীভৎস চিৎকার দিয়ে পুকুরের কালো জলে তলিয়ে গেল। ভোরের আলো যখন পুকুর ঘাটের উপরে আছড়ে পড়ল, আমি দেখলাম আমি একলা পড়ে আছি সেই শেওড়া বনের ভেতরে। কিন্তু আমার কবজিতে 4টে কালচে আঙুলের ছাপ বসে গেছে, যা কোনো সাবানেই উঠছে না। আর আমার জামায় লেগে আছে কাঁচা মাছের আঁশ আর পচা রজনীগন্ধার গন্ধ। গ্রামের প্রাচীন লোকজন জানালো 100 বছর আগে এই জমিদার বাড়ির এক নতুন বউ বাসর রাতেই সাপের কামড়ে মারা গিয়েছিল।
তার স্বামী সেই শোকে পুকুরে ঝাঁপ দিয়েছিল। সেই থেকে নাকি আজও সে শাকচুর্নি হয়ে এই শেওড়া বনে ঘুরে বেড়ায়। সে প্রতি অমাবস্যায় একজন মানুষের রক্ত দিয়ে তার হাতের শাঁখা রাঙাতে চায়। আজও রাতে আমি যখন কোনো শাঁখার রিনে রিনে আওয়াজ শুনি, আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসে। আমার হাতের সেই আঙুলের দাগগুলো আজও অমাবস্যা রাতে টাটকা হয়ে ওঠে। আপনারা যারা আজ রাতে কোনো নির্জন পুকুর পাড় দিয়ে যাচ্ছেন, সাবধান। জলের ওপর কি কোনো সাদা শাঁখা ভাসছে? ভালো করে দেখুন তো, শেওড়া গাছের ডালগুলো কি আপনার দিকেই হাত বাড়িয়ে দিচ্ছে? সুন্দরবনের কাছাকাছি এলাকাগুলোতে রাত নামলে নোনা বাতাস এক অদ্ভুত শব্দ করে বয়ে যায়। আমি গিয়েছিলাম বসিরহাটের এক প্রত্যন্ত অঞ্চলে, এক মরা খাড়ির ধারে থাকা পুরনো নীলকুঠির ধ্বংসাবশেষ দেখতে। খাড়ির জলটা একদম স্থির, ঠিক যেন জমাট বাঁধা কালচে আয়না। চারিদিকে শুধু নোনা কাদা আর ফণিমনসার জঙ্গল। রাত তখন প্রায় 12টা। ঝিঁঝি পোকার ডাকটা হঠাৎ করেই থেমে গেল। চারপাশটা এত নিস্তব্ধ যে আমার নিজের হৃৎপিণ্ডের ধুকপোকানি আমি কানে প্রতিধ্বনিত হচ্ছিল। চারপাশটা এত নিস্তব্ধ যে আমার নিজের হৃৎপিণ্ডের ধকধকানি কানে প্রতিধ্বনিত হচ্ছিল। হঠাৎ নাকে এলো এক তীব্র গন্ধ, পচা মাংস আর পলিমাটির এক বীভৎস সংমিশ্রণ। আমি যখন কুঠির ভাঙা বারান্দায় দাঁড়ালাম, হঠাৎ জলাভূমি থেকে চপচপ করে এক অদ্ভুত শব্দ এলো। মনে হলো কোনো অতিকায় জানোয়ার কাদার ওপর দিয়ে তার বিশাল শরীরটা টেনে নিয়ে যাচ্ছে। আমি টর্চের আলোটা ফেললাম। যা দেখলাম তাতে আমার কলজেটা শুকিয়ে গেল। দেখলাম কাদার ওপর একটা বিশাল আকৃতির ছায়া। তার উচ্চতা প্রায় 10 ফুট। তার শরীরটা কুচকুচে কালো, ঠিক যেন ভিজে আলকাতরা। সে তার বিশাল থাবা দিয়ে কাদা চটকাচ্ছে আর একটা বীভৎস ঘ্যাঁচ ঘ্যাঁচ শব্দ করছে। আমি কুঠির ভেতরে ঢুকে দেওয়ালের আড়ালে লুকোনোর চেষ্টা করলাম। ঠিক তখনই নীলকুঠির সেই নোনা ধরা ইটের দেওয়ালগুলো হঠাৎ করেই মড়মড় করে কাঁপতে শুরু করলো। কোনো ভূমিকম্প নেই, কিন্তু মনে হলো কেউ বাইরে থেকে দেওয়ালটা তার বিশাল কাঁধ দিয়ে সজোরে ধাক্কা দিচ্ছে। হঠাৎ সেই অন্ধকার থেকে একটা কণ্ঠস্বর ভেসে এলো। গলার আওয়াজটা মনে হলো কোনো গভীর কুয়োর তলা থেকে পাথর ঘষে বেরিয়ে আসছে। কত বছর পর একটা জ্যান্ত মানুষ এলো রে। তোর হাড়ের মজ্জাগুলো কি নোনা জলের মতো বিস্বাদ, নাকি ওগুলো খুব মিষ্টি? হঠাৎ একটা শব্দ আমার কানের একদম কাছে ভেসে এলো। সেই অমানসিক গড়গড় করা গোঙানিটা আমার মস্তিষ্কের শিরা উপশিরাগুলোকে ছিঁড়ে ফেলছিল। আমি টর্চের আলোটা জানলার ফাঁক দিয়ে দেখলাম একটা বিশাল কালো মুখ, যার কোনো ঠোঁট নেই, শুধু কালো মাড়ির ওপর হলুদ রঙের ধারালো দাঁতগুলো ঝকঝক করছে। তার নিঃশ্বাস ফেলার সাথে সাথে জানলার কাঁচের ওপর বাষ্প জমে যাচ্ছে। নাকে এলো সেই তীব্র আষ্টে গন্ধ, যা ঘরটাকে মুহূর্তের মধ্যে শ্মশানের মতো বানিয়ে দিল। আমি দৌড়ে পালানোর চেষ্টা করলাম, কিন্তু অনুভব করলাম ঘরের মেঝেটা হঠাৎ করে ভিজে কাদা হয়ে গেছে। সেই কালো দানাটি তার লিকলিকে লম্বা হাতটা জানলার গ্রিল ভেঙে ভেতরে ঢুকিয়ে দিল। লোহাগুলো যেন মোমের মতো বেঁকে গেল। তার হাতটা আমার কাঁধটা খপ করে ধরল। সেই স্পর্শটা ছিল চটচটে আর বরফের মতো ঠান্ডা। আমি অনুভব করলাম তার নখগুলো আমার চামড়া চিরে সরাসরি হাড়ের গভীরে ঢুকে যাচ্ছে চরচর করে। সে তার মুখটা জানলার ফাঁকে চেপে ধরে চিবিয়ে চিবিয়ে বলল, তোর গলার নলিটা কামড়াতে আমার খুব ভালো লাগবে রে।
সে যখন আমার কাঁধের উপরে তার দাঁত বসালো, এক মটমট করে বীভৎস শব্দ হলো। আমি যন্ত্রণায় চিৎকার করতে চাইলাম, কিন্তু আমার গলা দিয়ে কোনো স্বর ফুটল না। মনে হলো আমার শরীরের সবটুকু রক্ত ওই কালো ছায়াটা শুষে নিচ্ছে। আমার চোখের সামনে পৃথিবীটা কালো হয়ে আসছিল, আর কানে বাজছিল সেই অমানসিক অট্টহাসি। আমি কতক্ষণ ওভাবে যন্ত্রণায় ছটফট করেছিলাম জানি না। হঠাৎ দূর থেকে কোনো এক ডিঙি নৌকোর মাঝের গানের সুর ভেসে এলো। সাথে সাথে সেই কালো দানবটি এক বীভৎস চিৎকার দিয়ে খাড়ির কালো জলে ঝপাং করে ঝাঁপ দিল। ভোরের আলো যখন নোনা কাদার উপরে আছড়ে পড়ল, আমি দেখলাম আমি একলা পড়ে আছি সেই নীলকুঠির ধ্বংসাবশেষে। আমার সারা শরীর কালো কাদা আর কালচে রক্তে মাখামাখি, কিন্তু আমার কাঁধে 4টে গভীর কালচে গর্ত হয়ে গেছে, যা আজও অমাবস্যার রাতে টাটকা হয়ে ওঠে। গ্রামের প্রাচীন মৌলেরা জানালো, 100 বছর আগে এই খাড়িতে এক বিশাল দেহী ডাকাতকে জীবন্ত পুঁতে দেওয়া হয়েছিল। সেই থেকে নাকি সে দানব হয়ে জলাভূমি পাহারা দেয়। সে মানুষের রক্তের গন্ধে জল ছেড়ে ডাঙায় উঠে আসে। আজও রাতে আমি যখন কোনো পচা কাদার গন্ধ পাই, আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসে। আমার কাঁধের সেই হাড়ের ব্যথাটা আজও অমাবস্যার রাতে জেগে ওঠে। আপনারা যারা আজ রাতে কোনো নির্জন জলাভূমি বা খাড়ির ধার দিয়ে যাচ্ছেন, সাবধান। কাদার ওপর কি কোনো বিশাল থাবার ছাপ দেখেছেন? ভালো করে দেখুন তো, জানলার গ্রিলটা কি নিজে থেকে একটু বেঁকে গেল? বাংলার গ্রামগুলোতে রাত নামলে পুকুর পাড়ের দৃশ্যগুলো বড় অদ্ভুত হয়ে যায়। আমি গিয়েছিলাম মেদিনীপুরের এক দুর্গম গ্রাম শেওড়াতলিতে। গ্রামের এক কোণে একটা মরা পুকুর আছে, যার চারপাশটা ঘন শেওড়া গাছে ঢাকা। গ্রামবাসীরা দিনের বেলাতেও ওদিক দিয়ে হাঁটে না। আমি গিয়েছিলাম সেই পুকুর পাড়ের এক জীর্ণ শিব মন্দিরের ভগ্নাবশেষের ছবি তুলতে। রাত তখন 11:30। কুয়াশায় চারপাশটা এমনভাবে ভিজে আছে যে মনে হচ্ছে প্রতিটি গাছের পাতা থেকে কোনো এক অজানা বিষ চুইয়ে পড়ছে। পুকুরের জলটা স্থির কিন্তু কালচে। নাকে এলো এক তীব্র গন্ধ, পচা মাছের আঁশ আর ভিজে মাটির এক অদ্ভুত উৎকট গন্ধ। আমি যখন পুকুর ঘাটের ভাঙা সিঁড়িতে দাঁড়ালাম, হঠাৎ জলের তলা থেকে একটা শব্দ এলো। মনে হলো জলের তলায় কেউ নিঃশ্বাস ছাড়ছে। আমি টর্চের আলোটা জলের উপরে ফেললাম। যা দেখলাম তাতে আমার শিরদাঁড়া দিয়ে ঠান্ডা স্রোত বয়ে গেল। দেখলাম জলের উপর কয়েকটা সাদা শাঁখা ভেসে আছে। কিন্তু আশ্চর্যের বিষয় কি জানেন? সেই শাঁখাগুলো কোনো মানুষের হাতের কবজিতে নেই। ওগুলো একা একাই জলের উপরে ভাসছে আর নড়াচড়া করছে। আমি মন্দির চত্বরের দিকে পা বাড়ালাম। ঠিক তখনই আমার মাথার উপরে শেওড়া গাছটা হঠাৎ করে মরমর করে কেঁপে উঠল। কোনো বাতাস নেই,
কিন্তু গাছের ডালগুলো এমনভাবে নড়ছে, কেউ যেন ওগুলোকে হাত দিয়ে সজোরে নাড়াচ্ছে। হঠাৎ সেই ডালগুলোর ফাঁক থেকে একজোড়া লিকলিকে লম্বা হাত বেরিয়ে এলো। হাত দুটো বরফের মতো সাদা, আর তাতে পড়া আছে সেই চেনা শাঁখা। হঠাৎ একটা শব্দ আমার কানে এলো। মনে হলো কেউ একজন তার পচা গলা দিয়ে হাসার চেষ্টা করছে। আমি টর্চের আলোটা উপরের দিকে ফেললাম। দেখলাম গাছের ডালে উল্টো হয়ে ঝুলে আছে এক নারী মূর্তি। তার গায়ের চামড়া শ্যাওলার মতো সবুজ হয়ে গেছে, আর তার চুলগুলো মাটির উপর সাপের মতো কিলবিল করছে। তার চোখের জায়গায় কোনো মনি নেই, সেখানে শুধু দুটো ধোঁয়াটে গর্ত। সে যখন কথা বলল, তার গলার আওয়াজটা মনে হলো কোনো ভাঙা কাঁচ দিয়ে পাথর ঘষা হচ্ছে। ওরে বাছা, আমার শাঁখাগুলো কি খুব সুন্দর লাগছে? তুই কি ওগুলো আমার হাতে পরিয়ে দিবি, নাকি তোর নিজের রক্ত দিয়ে আমায় নতুন আলতা পরিয়ে দিবি? আমি দৌড়ে পালানোর চেষ্টা করলাম, কিন্তু অনুভব করলাম পুকুর পাড়ে সেই পচা কাদা আমার পা দুটোকে জ্যান্ত কোনো প্রাণীর মতো ঝাপটে ধরেছে। শেওড়া গাছটা হঠাৎ করে তার ডালগুলো বাড়িয়ে দিয়ে আমাকে ঘিরে ফেলল। ডালগুলোর গায়ের সেই কর্কশ ছাল আমার চামড়ায় ঘষা লেগে এক বীভৎস খসখস শব্দ তৈরি করছিল। সেই শাঁকচুন্নিটি গাছ থেকে নেমে এলো। তার হাঁটার কোনো শব্দ নেই, শুধু তার হাতের শাঁখাগুলো একে অপরের সাথে ঘষা খেয়ে এক অসহ্য রিনে রিনে আওয়াজ করছে। সে তার নখগুলো দিয়ে আমার হাতের তালুটা চিড়ে দিল। আমি অনুভব করলাম আমার শরীর দিয়ে রক্ত চুইয়ে পড়তে লাগলো সেই পচা পুকুরের জলে। রক্ত পড়ার সেই টপ টপ শব্দটার সাথে মিশে গেল সেই শাঁকচুন্নিটির সেই অমানুষিক গান। সে গান গাইতে শুরু করলো, কিন্তু সে গানে কোনো কথা নেই। আছে শুধু এক নরক থেকে উঠে আসা আর্তনাদ আর হাড় ভাঙা শব্দ। সে তার লম্বা জিভটা দিয়ে আমার ঘাড়ে রক্ত চাটতে শুরু করলো। তার জিভটা ছিল খসখসে, ঠিক যেন মরা মাছের আঁশ। আমি কতক্ষণ ওভাবে যন্ত্রণায় ছটফট করেছিলাম জানি না। হঠাৎ দূর থেকে কোনো এক মন্দিরের কাঁসর ঘণ্টার শব্দ ভেসে এলো। সাথে সাথে সেই শেওড়া গাছের ডালগুলো আলগা হয়ে গেল, এবং সেই শাকচুন্নিটি এক বীভৎস চিৎকার দিয়ে পুকুরের কালো জলে তলিয়ে গেল। ভোরের আলো যখন পুকুর ঘাটের উপরে আছড়ে পড়ল, আমি দেখলাম আমি একলা পড়ে আছি সেই শেওড়া বনের ভেতরে। কিন্তু আমার কবজিতে 4টে কালচে আঙুলের ছাপ বসে গেছে, যা কোনো সাবানেই উঠছে না। গ্রামের পুরনো লোকজন জানালো, একসময় এই গ্রামের এক সধবা নারীকে ডাইনি অপবাদ দিয়ে এই পুকুর পাড়েই পিটিয়ে মেরে ফেলা হয়েছিল। সেই থেকে নাকি আজও সেই শাঁকচুন্নি হয়ে এই শেওড়া বনে ঘুরে বেড়ায়। সে প্রতি অমাবস্যায় একজন মানুষের রক্ত দিয়ে তার হাতের শাঁখা রাঙাতে চায়। আজও রাতে আমি যখন কোনো শাঁখার রিন রিনে আওয়াজ শুনি, আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসে। আমার হাতের সেই আঙুলের দাগগুলো আজও অমাবস্যার রাতে টাটকা হয়ে ওঠে। আপনারা যারা আজ রাতে কোনো নির্জন পুকুর পাড় দিয়ে যাচ্ছেন, সাবধান, জলের ওপর কি কোনো সাদা শাঁখা ভাসছে? ভালো করে দেখুন তো, শেওড়া গাছের ডালগুলো কি আপনার দিকেই হাত বাড়িয়ে দিচ্ছে?
বাংলার নদী তীরবর্তী চরগুলো বড় অদ্ভুত জায়গা। দিনের বেলা সেখানে ফসলের হাসি থাকলেও রাত বাড়লে সেই চরের বালি হয়ে ওঠে এক একটা মানুষের হাড়ের গুঁড়োর মতো সাদা। আমি গিয়েছিলাম মুর্শিদাবাদের এক দুর্গম চরে, যেখানে গঙ্গার ভাঙনে প্রতি বছর শত শত ঘরবাড়ি বিলীন হয়ে যায়। আমার থাকার ব্যবস্থা হয়েছিল চরের একদম শেষ মাথায় এক পরিত্যক্ত নীলকুঠির ধ্বংসাবশেষে। রাত তখন 11টা। কুয়াশায় চারপাশটা এমনভাবে ঢাকা যে মনে হচ্ছে পৃথিবীটা একটা সাদা কাফানের নিচে শুয়ে আছে। চরের বালির ওপর বাতাসের এক অদ্ভুত শোঁ শোঁ আওয়াজ হচ্ছে। হঠাৎ শুনতে পেলাম কুয়াশার ভেতর থেকে একটা শব্দ ভেসে আসছে। মনে হলো কেউ ভারী একটা কোদাল দিয়ে চরের বালি খুঁড়ছে। কিন্তু এই মাঝরাতে কে আসবে বালি খুঁড়তে? নাকে এলো এক তীব্র গন্ধ, পচা পলিমাটি আর শুকনো রক্তের এক উৎকট গন্ধ। আমি যখন জানলার ভাঙা সার্সি দিয়ে বাইরে তাকালাম, দেখলাম কুয়াশার ভেতর একটা দীর্ঘদেহী ছায়া। ছায়াটা নড়ছে না, শুধু স্থির হয়ে দাঁড়িয়ে আছে গঙ্গার দিকে তাকিয়ে। ঠিক তখনই আমার কানের কাছে একটা শব্দ এলো, ঠিক যেন কেউ ঘুমানোর সময় লম্বা নিঃশ্বাস ফেলছে। আমি কেবিনের ভেতরে একা বসে ল্যাম্পের আলোয় ডায়েরি লিখছিলাম। হঠাৎ বাইরে সেই নিস্তব্ধতা চিরে একটা ডাক এলো, অতনু, অতনু, একটু বাইরে আয় তো ভাই। আমি চমকে উঠলাম। এই গলার আওয়াজটা এতই চেনা, এ তো আমার বরদার গলা। কিন্তু বরদা তো কলকাতায়, আর সে এই চরে আসবে কোত্থেকে? ডাকটা আবার এলো, অতনু, ভয় পাস না, আমি বরদা। কুয়াশায় পথ হারিয়ে ফেলেছি, একটু বাইরে আয় না রে। ডাকটা এবার যেন আমার ঠিক জানলার বাইরে থেকে আসছে। সেই গলার স্বরে এমন এক অদ্ভুত মায়া আছে যে আমার হাতটা নিজে থেকেই দরজার খিলটা ধরতে চাইল। কিন্তু ঠিক তখনই মনে পড়ল গ্রামের সেই পুরনো কথা, নিশিরাতের ডাক। যদি 3 বার ডাকার আগে কেউ সাড়া দেয়, তবে তার প্রাণ আর এই জগতে থাকে না। আমি জানলার ফাঁক দিয়ে তাকালাম, দেখলাম বরদার মতো দেখতে কেউ একজন দাঁড়িয়ে আছে, কিন্তু তার পায়ের পাতাগুলো মাটির ওপরে নেই। সে বাতাসের ওপরে স্থির হয়ে ঝুলে আছে। আর তার গলাটা, সে যখন কথা বলছে, তার গলার চামড়াটা বেলুনের মতো ফুলছে আর ফাটছে। আমি দরজা খুললাম না, কিন্তু সেই নিশি ডাকটি এবারে হার মানল না। সে এবার আমার মায়ের গলায় ডাকতে শুরু করলো। সেই ডাকটা এতই করুণ যে আমার বুকের ভেতরটা ছিঁড়ে যাচ্ছিল। হঠাৎ কুঠির দেওয়ালে কার যেন লম্বা নখ দিয়ে আঁচড়ানো শব্দ হতে লাগলো। মনে হলো দেওয়ালের ইটগুলো কোনো অদৃশ্য হাত দিয়ে কেউ উপড়ে ফেলছে। হঠাৎ কেবিনের মেঝেটা নড়তে শুরু করলো। চরের বালিগুলো ঘরের ভেতর ঢুকে আসছে। বালিগুলোর রং লাল, ঠিক যেন
মানুষের তাজা রক্তে ভেজা। সেই বালি আমার পা দুটোকে জাপটে ধরল। আমি অনুভব করলাম আমি বালির গভীরে তলিয়ে যাচ্ছি। সেই নিশি ডাকটি এবার আমার কানের একদম কাছে এসে অট্টহাসি হাসল। সেই হাসিটা কোনো মানুষের নয়। মনে হলো হাজার হাজার মরা মানুষের হাড় একসাথে মড়মড় করে ভেঙে যাচ্ছে। সে তার লম্বা জিভটা জানলার ফাঁক দিয়ে ভেতরে ঢুকিয়ে দিল। জিভটা ছিল সাপের মতো দ্বিখণ্ডিত, আর সেখান থেকে চুইয়ে পড়ছিল টপ টপ করে কালচে লালা। আমি কতক্ষণ ওভাবে বালির সাথে যুদ্ধ করেছিলাম জানি না। হঠাৎ কুয়াশা চিরে ভোরের প্রথম সূর্যের আলো দিগন্তে ফুটে উঠল। সাথে সাথে সেই মায়ের ডাক, বর্দার অবয়ব আর সেই পচা গন্ধ সব ধোঁয়ার মতো মিলিয়ে গেল। ভোরের আলো যখন চরের বালির ওপরে আছড়ে পড়ল, আমি দেখলাম আমি কুঠির মেঝেতে অচৈতন্য অবস্থায় পড়ে আছি। আমার সারা শরীর বালিতে ঢাকা, আর আমার বুকে 4টে লম্বা নখের আঁচড়। স্থানীয় মৌলেরা জানালো 100 বছর আগে এই চরে এক পরিবারকে ডাকাতরা জ্যান্ত পুঁতে দিয়েছিল। তাদের অতৃপ্ত আত্মারা আজও নিশিরাতের কুয়াশায় চেনা মানুষের গলায় ডেকে বেড়ায়। তারা কাউকে পেলে তাকে বালির তলায় টেনে নেয় তাদের সঙ্গী করার জন্য। আজও রাতে আমি যখন কোনো চেনা মানুষের ডাক শুনি, আমার হাত পা ঠান্ডা হয়ে আসে। আমার বুকের সেই আঁচড়গুলো আজও অমাবস্যার রাতে কালচে হয়ে ওঠে। আপনারা যারা আজ রাতে কোনো নির্জন জায়গায় একা আছেন, সাবধান। যদি কোনো চেনা গলায় কেউ 3 বার ডাকার আগে আপনাকে ডাকে, ভুলেও দরজা খুলবেন না যেন। ভালো করে শুনুন তো, সেই ডাকটা কি সত্যি আপনার আপনজনের, নাকি কুয়াশার আড়াল থেকে কেউ আপনার প্রাণের জন্য অপেক্ষা করছে? আমাদের বাংলার গ্রামগুলোতে ব্রহ্মদৈত্যের নাম শুনলে আজও বড়রা কথা থামিয়ে দেয়। আমি গিয়েছিলাম বীরভূমের ইলামবাজারের এক পরিত্যক্ত জমিদারের কুঠি বাড়িতে। বাড়িটার চারপাশটা শ্যাওলা ধরা, আর তার ঠিক উত্তর কোণে দাঁড়িয়ে আছে এক বিশাল প্রাচীন বেলগাছ। গাছটা এতই উঁচু যে মনে হয় তার ডালগুলো আকাশ চিরে কোনো অন্ধকার জগৎ থেকে নেমে এসেছে। রাত তখন 11টা, চারদিকটা নিঝুম। হঠাৎ বাতাসের এক অদ্ভুত শোঁ শোঁ আওয়াজ শুরু হলো। নাকে এলো এক তীব্র গন্ধ, পচা চন্দন আর ঘি পোড়া এক উৎকট গন্ধ। আমি যখন কুঠি বাড়ির বারান্দায় দাঁড়ালাম, শুনতে পেলাম সেই বেলগাছের ওপর থেকে একটা শব্দ আসছে। মনে হলো কেউ খুব ভারী কিছু নিয়ে গাছের ডালগুলো ভাঙছে। আমি টর্চের আলোটা উপরের দিকে ফেললাম। দেখলাম গাছের সব পাতা ঝরে পড়ে আছে, আর ডালগুলোর গায়ে লেগে আছে কয়েকটা সাদা পইতে। কিন্তু সেখানে কোনো মানুষ নেই। ঠিক তখনই গাছের ডাল থেকে একটা শুকনো বেল মেঝের উপরে পড়ল, আর সেই সাথে ভেসে এলো এক গম্ভীর মন্ত্রপাঠের শব্দ।
যা কোনো মানুষের গলা নয়। মনে হলো বাতাসের বুক চিরে কোনো দীর্ঘশ্বাস বেরিয়ে আসছে। আমি কেবিনে ফিরে আসার জন্য পা বাড়ালাম। ঠিক তখনই আমার পেছনে একটা শব্দ কানে এলো। কাঠের খড়ম পড়ে কেউ মেঝের উপর দিয়ে হেঁটে আসছে। শব্দটা এতই ছন্দময় যে আমার হাড়ের ভেতর কাঁপুনি ধরে গেল। আমি থমকে দাঁড়ালাম। টর্চের আলোটা ঘুরিয়ে দিতেই দেখলাম কুঠিবাড়ির পিলারের আড়ালে দাঁড়িয়ে আছে এক দীর্ঘদেহী ছায়া। উচ্চতায় সে প্রায় 10 ফুট। তার পরনে একটা ধবধবে সাদা ধুতি, কিন্তু সেই ধুতিটা জায়গায় জায়গায় রক্তে ভেজা। তার গায়ের চামড়া ফ্যাকাশে সাদা, ঠিক যেন মরা মানুষের মতো। সে যখন আমার দিকে এগিয়ে আসছে, তার খড়মের খটখট শব্দটা আরো দ্রুত হতে লাগলো। সে তার লিকলিকে লম্বা হাতটা দিয়ে পৈতিটা নাড়ছে, আর তার আঙুলের হাড়গুলো একে অপরের সাথে ধাক্কা খেয়ে কটকট শব্দ করছে। সে যখন হাসল, তার সেই হাসিটা কোনো মানুষের নয়। মনে হলো হাজার হাজার মরা মানুষ একসাথে যন্ত্রণায় বিলাপ করছে। সে তার কর্কশ গলায় বলল, আমি 100 বছর ধরে এই বেলতলায় বসে আছি। আজ 100 নম্বর পৈতেটা তোর রক্ত দিয়ে ভেজাবো। আমি দৌড়ে পালানোর চেষ্টা করলাম, কিন্তু অনুভব করলাম আমার পা দুটো যেন কেউ মাটির তলা থেকে টেনে ধরেছে। বেলগাছের সেই ঝুড়ি নামা ডালগুলো হঠাৎ সাপের মতো লম্বা হয়ে আমার শরীর পেঁচিয়ে ধরল। ডালগুলোর গায়ের কাঁটাগুলো আমার চামড়ায় বিঁধে গেল চরচর করে। আমার শরীর থেকে রক্ত চুইয়ে পড়তে লাগলো সেই গাছের গোড়ায়। রক্ত পড়া সেই টপ টপ শব্দটার সাথে মিশে গেল সেই ব্রহ্মদৈত্যের মন্ত্রপাঠ। হঠাৎ কুঠিবাড়ির ঠাকুরঘর থেকে এক অমানসিক আর্তনাদ ভেসে এলো। দেওয়ালে ঝোলানো পুরনো ঘণ্টাগুলো নিজে থেকেই ঢং ঢং করে বাজতে শুরু করল। ব্রহ্মদৈত্যটি এবার তার লম্বা জপমালাটা আমার গলার চারিদিকে পেঁচিয়ে ধরল। সেই জপমালার দানাগুলো ছিল মানুষের দাঁত দিয়ে তৈরি। সে যখন মালাটা টানল, এক বীভৎস মটমট শব্দ হলো, যেন আমার ঘাড়ের হাড়গুলো এখনই ভেঙে যাবে। নাকে এলো সেই তাজা রক্তের গন্ধ। সে তার সাদা চোখ দুটো দিয়ে আমার দিকে তাকিয়ে ফিসফিস করে বলল, ব্রহ্মসাপ কখনো বিফলে যায় না। তুই এখন আমার এই বেলতলার দাস রে। আমি কতক্ষণ ওভাবে ঝুলেছিলাম জানি না। হঠাৎ দূরের গ্রামের মন্দির থেকে শঙ্খধ্বনি ভেসে এলো। সাথে সাথে সেই বেলগাছের ডালগুলো আলগা হয়ে গেল এবং সেই দীর্ঘদেহী ছায়াটি এক বীভৎস চিৎকার দিয়ে গাছের কোটরে মিলিয়ে গেল। ভোরের আলো যখন কুঠিবাড়ির ছাদে আছড়ে পড়ল, আমি দেখলাম আমি একলা পড়ে আছি সেই বেলগাছের গোড়ায়। কিন্তু আমার গলার চারিদিকে একটা সাদা পৈতে জড়ানো আছে, যা কোনোভাবেই খোলা যাচ্ছে না। গ্রামের প্রাচীন একজন জানালো, একসময় এই জমিদার বাড়িতে এক তান্ত্রিক ব্রাহ্মণকে অন্যায়ভাবে হত্যা করে এই বেলগাছের নিচেই পুঁতে দেওয়া হয়েছিল। সেই থেকে নাকি সে ব্রহ্মদৈত্য হয়ে এই কুঠিবাড়ি পাহারা দেয়। সে প্রতি অমাবস্যায় একজন নতুন মানুষের রক্ত দিয়ে তার পৈতে রাঙায়।
আজও রাতে আমি যখন কোনো কাঠের খড়মের শব্দ শুনি, আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসে। আমার গলার সেই পৈতের দাগটা আজও অমাবস্যা রাতে কালচে লাল হয়ে ওঠে। আপনারা যারা আজ রাতে কোনো পুরনো বেলগাছের নিচ দিয়ে যাচ্ছেন, সাবধান, ওপরের ডাল থেকে কি কোনো পৈতে ঝুলে আছে? ভালো করে দেখুন তো, ডালগুলো কি আপনার দিকেই হাত বাড়িয়ে দিচ্ছে? কলকাতার উপকণ্ঠে চন্দননগরের এক পুরনো ফরাসি কুঠি বাড়ি। বাড়িটার চারিদিকের দেওয়াল নোনা ধরে খসে পড়ছে, আর বটগাছের শিকড়গুলো সাপের মতো বাড়িটাকে পেঁচিয়ে ধরেছে। আমি গিয়েছিলাম সেখানে প্রত্নতাত্ত্বিক সার্ভের কাজে। কুঠির একদম নিচে একটা গোপন পাতাল ঘর আছে, যার দরজা কয়েক দশক ধরে কেউ খোলেনি। ভারী লোহার দরজাটা যখন সজোরে ঠেললাম, এক বীভৎস যন্ত্রণাদায়ক শব্দ হলো। মনে হলো দরজাটা লোহার নয়, কোনো জ্যান্ত প্রাণীর হাড় দিয়ে তৈরি। নাকে এলো এক তীব্র গন্ধ, পচা মাটি আর মরচে ধরা তামার এক উৎকট গন্ধ। পাতাল ঘরের সিঁড়ি দিয়ে যখন নামছি, প্রতিটা ধাপে এক অদ্ভুত শব্দ হতে লাগলো। ঠিক তখনই পাতাল ঘরের অন্ধকার কোণ থেকে একটা আওয়াজ এলো, মুদ্রা গোনার শব্দ। কিন্তু এই জনমানবহীন কুঠিতে মুদ্রা গুনবে কে? পাতাল ঘরের একদম মাঝখানে একটা বিশাল পিতলের সিন্দুক রাখা। সিন্দুকটার গায়ে এমন সব নকশা করা, যা দেখে মনে হয় কয়েকটা মানুষের মুখ যন্ত্রণায় হাঁ করে আছে। হঠাৎ সিন্দুকের ওপর থেকে একটা ছায়া সরে গেল। দেখলাম এক বৃদ্ধ বসে আছে। তার শরীরটা মানুষের মতো নয়, এক একটা হাড়ের উপর শুধু নীলচে চামড়া লেগে আছে। তার আঙুলগুলো অস্বাভাবিক লম্বা, ঠিক যেন মাকড়সার পা। সে যখন মুদ্রাগুলো গুনছে, তার নখগুলো তামার উপর ঘষা লেগে এক কর্কশ শব্দ করছে। সে আমার দিকে ধীরে ধীরে মুখ ফেরালো। তার চোখের জায়গায় কোনো মনি নেই। সেখানে দুটো জ্বলন্ত কয়লার মতো লাল আলো। সে যখন হাসল, তার চোয়াল নড়া শব্দ হলো। সে ফিস ফিস করে বলল, বাবু,
আর একটা সোনার মোহর কম আছে। তুই কি ওটা দিবি? না দিলে আমি তোর চোখ দুটো উপড়ে নিয়ে মোহর বানাবো। আমি দৌড়ে পালানোর চেষ্টা করলাম, কিন্তু পাতাল ঘরের মেঝে থেকে হঠাৎ করে কয়েকটা মরচে ধরা শিকল বেরিয়ে এসে আমার পা দুটো জড়িয়ে ধরল। সেই শিকলগুলো বরফের মতো ঠান্ডা। বৃদ্ধটি এবার তার সেই লিকলিকে হাত বাড়িয়ে আমার গলার নলিটা চেপে ধরল। আমি অনুভব করলাম আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। নাকে এলো সেই পুরনো রক্তের গন্ধ। সিন্দুকটা হঠাৎ করে নিজে থেকেই দড়াম করে খুলে গেল। দেখলাম সিন্দুকের ভেতরে কোনো সোনা দানা নেই, আছে শুধু হাজার হাজার মানুষের দাঁত আর নখ। বৃদ্ধটি তার লম্বা নখ দিয়ে আমার বুকে আঁচড় কাটল। আমার শরীর থেকে রক্ত চুইয়ে পড়তে লাগলো সেই পিতলের সিন্দুকের ভেতর। রক্ত পড়ার সেই টপ টপ শব্দটার সাথে মিশে গেল বৃদ্ধের সেই অমানসিক অট্টহাসি। মনে হলো হাজার হাজার ভাঙা কাঁচ একসাথে মেঝেতে আছড়ে পড়ছে। আমি কতক্ষণ যন্ত্রণায় ছটফট করেছিলাম জানি না। হঠাৎ ওপরের তলা থেকে ভোরের পাখির ডাক ভেসে এলো। সাথে সাথে সেই শিকলগুলো আলগা হয়ে গেল এবং বৃদ্ধটি ধোঁয়ার মতো মিলিয়ে গেল। ভোরের আলো যখন পাতাল ঘরে সিঁড়িতে পড়ল, আমি দেখলাম আমি একলা পড়ে আছি সেই জং ধরা সিন্দুকের পাশে। কিন্তু সিন্দুকের ওপরে লেগে আছে তাজা রক্তের দাগ আর একটা পচা নখ। স্থানীয় লোকেদের কাছে শুনলাম এই বাড়ির জমিদার তার শেষ জীবন কাটিয়েছিলেন এই পাতাল ঘরে তার সম্পদ পাহারা দিতে দিতে। সে মারা যাওয়ার পর থেকেই নাকি সে যক্ষ হয়ে এখানে বন্দী হয়ে আছে। সে আজও তার সিন্দুকের শেষ মোহরটা খোঁজে। আজও রাতে আমি যখন কোনো ধাতব জিনিসের শব্দ শুনি, আমার শির দোনা দিয়ে ঠান্ডা স্রোত বয়ে যায়। আমার মনে হয় সেই লিকলিকে যক্ষ আজও আমার পেছনে ওত পেতে আছে। আপনারা যারা আজ রাতে পুরনো কোনো সিন্দুক বা আলমারি খুলছেন, সাবধান, ভেতর থেকে কি কোনো মুদ্রা গোনার শব্দ আসছে? ভালো করে দেখুন তো, সিন্দুকের কোণে কোনো ছায়া কি নড়ে উঠল?
আমাদের বাংলার গ্রামগুলোতে ব্রহ্মদৈত্যের নাম শুনলে আজও বড়রা কথা থামিয়ে দেয়। আমি গিয়েছিলাম বীরভূমের ইলামবাজারের এক পরিত্যক্ত জমিদারের কুঠি বাড়িতে। বাড়িটার চারপাশটা শ্যাওলা ধরা, আর তার ঠিক উত্তর কোণে দাঁড়িয়ে আছে এক বিশাল প্রাচীন বেলগাছ। গাছটা এতই উঁচু যে মনে হয় তার ডালগুলো আকাশ চিরে কোনো অন্ধকার জগৎ থেকে নেমে এসেছে। রাত তখন 11টা, চারদিকটা নিঝুম। হঠাৎ বাতাসের এক অদ্ভুত শোঁ শোঁ আওয়াজ শুরু হলো। নাকে এলো এক তীব্র গন্ধ, পচা চন্দন আর ঘি পোড়া এক উৎকট গন্ধ। আমি যখন কুঠি বাড়ির বারান্দায় দাঁড়ালাম, শুনতে পেলাম সেই বেলগাছের ওপর থেকে একটা শব্দ আসছে। মনে হলো কেউ খুব ভারী কিছু নিয়ে গাছের ডালগুলো ভাঙছে। আমি টর্চের আলোটা ওপরের দিকে ফেললাম। দেখলাম গাছের সব পাতা ঝরে পড়ে আছে, আর ডালগুলোর গায়ে লেগে আছে কয়েকটা সাদা পইতে। কিন্তু সেখানে কোনো মানুষ নেই। ঠিক তখনই গাছের ডাল থেকে একটা শুকনো বেল মেঝের উপরে পড়ল, আর সেই সাথে ভেসে এলো এক গম্ভীর মন্ত্রপাঠের শব্দ, যা কোনো মানুষের গলা নয়। মনে হলো বাতাসের বুক চিরে কোনো দীর্ঘশ্বাস বেরিয়ে আসছে। আমি কেবিনে ফিরে আসার জন্য পা বাড়ালাম। ঠিক তখনই আমার পেছনে একটা শব্দ কানে এলো। কাঠের খড়ম পড়ে কেউ মেঝের উপর দিয়ে হেঁটে আসছে। শব্দটা এতই ছন্দময় যে আমার হাড়ের ভেতর কাঁপুনি ধরে গেল। আমি থমকে দাঁড়ালাম। টর্চের আলোটা ঘুরিয়ে দিতেই দেখলাম কুঠি বাড়ির পিলারের আড়ালে দাঁড়িয়ে আছে এক দীর্ঘদেহী ছায়া। উচ্চতায় সে প্রায় 10 ফুট। তার পরনে একটা ধবধবে সাদা ধুতি, কিন্তু সেই ধুতিটা জায়গায় জায়গায় রক্তে ভেজা। তার গায়ের চামড়া ফ্যাকাশে সাদা, ঠিক যেন মরা মানুষের মতো। সে যখন আমার দিকে এগিয়ে আসছে, তার খড়মের খটখট শব্দটা আরো দ্রুত হতে লাগলো। সে তার লিকলিকে লম্বা হাতটা দিয়ে পৈতিটা নাড়ছে, আর তার আঙুলের হাড়গুলো একে অপরের সাথে ধাক্কা খেয়ে কটকট শব্দ করছে। সে যখন হাসল, তার সেই হাসিটা কোনো মানুষের নয়। মনে হলো হাজার হাজার মরা মানুষ একসাথে যন্ত্রণায় বিলাপ করছে। সে তার কর্কশ গলায় বলল, আমি 100 বছর ধরে এই বেলতলায় বসে আছি। আজ 100 নম্বর পৈতেটা তোর রক্ত দিয়ে ভেজাবো। আমি দৌড়ে পালানোর চেষ্টা করলাম, কিন্তু অনুভব করলাম আমার পা দুটো যেন কেউ মাটির তলা থেকে টেনে ধরেছে। বেলগাছের সেই ঝুড়ি নামা ডালগুলো হঠাৎ সাপের মতো লম্বা হয়ে আমার শরীর পেঁচিয়ে ধরল। ডালগুলোর গায়ের কাঁটাগুলো আমার চামড়ায় বিঁধে গেল চরচর করে। আমার শরীর থেকে রক্ত চুইয়ে পড়তে লাগলো সেই গাছের গোড়ায়। রক্ত পড়া সেই টপ টপ শব্দটার সাথে মিশে গেল সেই ব্রহ্মদৈত্যের মন্ত্রপাঠ। হঠাৎ কুঠিবাড়ির ঠাকুরঘর থেকে এক অমানসিক আর্তনাদ ভেসে এলো। দেওয়ালে ঝোলানো পুরনো ঘণ্টাগুলো নিজে থেকেই ঢং ঢং করে বাজতে শুরু করল। ব্রহ্মদৈত্যটি
এবার তার লম্বা জপমালাটা আমার গলার চারিদিকে পেঁচিয়ে ধরল। সেই জপমালার দানাগুলো ছিল মানুষের দাঁত দিয়ে তৈরি। সে যখন মালাটা টানল, এক বীভৎস মটমট শব্দ হলো, যেন আমার ঘাড়ের হাড়গুলো এখনই ভেঙে যাবে। নাকে এলো সেই তাজা রক্তের গন্ধ। সে তার সাদা চোখ দুটো দিয়ে আমার দিকে তাকিয়ে ফিসফিস করে বলল, ব্রহ্মসাপ কখনো বিফলে যায় না। তুই এখন আমার এই বেলতলার দাস রে। আমি কতক্ষণ ওভাবে ঝুলেছিলাম জানি না। হঠাৎ দূরের গ্রামের মন্দির থেকে শঙ্খধ্বনি ভেসে এলো। সাথে সাথে সেই বেলগাছের ডালগুলো আলগা হয়ে গেল এবং সেই দীর্ঘদেহী ছায়াটি এক বীভৎস চিৎকার দিয়ে গাছের কোটরে মিলিয়ে গেল। ভোরের আলো যখন কুঠিবাড়ির ছাদে আছড়ে পড়ল, আমি দেখলাম আমি একলা পড়ে আছি সেই বেলগাছের গোড়ায়। কিন্তু আমার গলার চারিদিকে একটা সাদা পইতে জড়ানো আছে, যা কোনোভাবেই খোলা যাচ্ছে না। গ্রামের প্রাচীন একজন জানালো, একসময় এই জমিদার বাড়িতে এক তান্ত্রিক ব্রাহ্মণকে অন্যায়ভাবে হত্যা করে এই বেলগাছের নিচেই পুঁতে দেওয়া হয়েছিল। সেই থেকে নাকি সে ব্রহ্মদৈত্য হয়ে এই কুঠিবাড়ি পাহারা দেয়। সে প্রতি অমাবস্যায় একজন নতুন মানুষের রক্ত দিয়ে তার পইতে রাঙায়। আজও রাতে আমি যখন কোনো কাঠের খড়মের শব্দ শুনি, আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসে। আমার গলার সেই পইতের দাগটা আজও অমাবস্যা রাতে কালচে লাল হয়ে ওঠে। আপনারা যারা আজ রাতে কোনো পুরনো বেলগাছের নিচ দিয়ে যাচ্ছেন, সাবধান, ওপরের ডাল থেকে কি কোনো পইতে ঝুলে আছে? ভালো করে দেখুন তো, ডালগুলো কি আপনার দিকেই হাত বাড়িয়ে দিচ্ছে?